আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সহ আমন্ত্রণ চ্যানেল আই সংবাদে আপনাদের সাথে আছে আমি নবনীতা। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনাম। দ্রুত প্রত্যাবাসন সহ রোহিঙ্গা সংকট সমাধানে প্রধান উপদেষ্টার ৭ দফা প্রস্তাব, একটি জাতিকে নির্মূলের হাত থেকে রক্ষায় বৈশ্বিক উদ্যোগের তাগিদ। শেখ হাসিনার মানবতা বিরোধী অপরাধের মামলায় শহীদ মারুফের বাবার সাক্ষ্যে হত্যাকাণ্ডের বর্ণনা, চোখে গুলিবিদ্ধদের বিষয়ে চিকিৎসকের সাক্ষ্য। লুট হওয়া অস্ত্র উদ্ধারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৫ লাখ টাকা পর্যন্ত পুরস্কার ঘোষণা, রাস্তা বন্ধ করে চলাচলের ঘটনায় জিএমপি কমিশনারকে শো কজের সিদ্ধান্ত। এবং সবুজে সাজাই বাংলাদেশ স্লোগানে ঝিনাইদহে প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ, টেকসই অগ্রযাত্রা নিশ্চিতে সবুজায়ন কর্মসূচির প্রশংসা। এছাড়াও নিটোল টাটা বিশেষ সংবাদে থাকছে বাংলাদেশ ও চীনের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তিতে প্রদর্শনীর খবর। ভূমিকম্প সহনীয় মোস্ট ডিউরেবল দেশের প্রথম থার্মেক্স রড সালাম স্টিল। সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আর ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিমিং হচ্ছে। যাচ্ছি পুরো সংবাদে। যত দ্রুত সম্ভব রোহিঙ্গা প্রত্যাবাসন ও রাখাইনে শান্তি কার্যক্রম শুরু সহ রোহিঙ্গা সংকট সমাধানে ৭ দফা প্রস্তাব দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। কক্সবাজারে রোহিঙ্গা সংকট নিয়ে চলা ৩ দিনের আন্তর্জাতিক সংলাপে তিনি বলেছেন, একটি জাতিকে সম্পূর্ণ নির্মূলের হাত থেকে রক্ষা করতে হলে বৈশ্বিক উদ্যোগ প্রয়োজন। মোস্তফা মল্লিক জানাচ্ছেন। মিয়ানমারের সামরিক বাহিনী সহ রাষ্ট্রের বিরূপ আচরণ ও গণহত্যা থেকে বাঁচতে বাংলাদেশে আশ্রয় নিয়েছেন কয়েক লাখ রোহিঙ্গা। রোহিঙ্গা প্রত্যাবাসন সহ সংকট সমাধানে কক্সবাজারে ৩ দিনের আন্তর্জাতিক সংলাপ। অংশ নিয়েছেন ৪০টি দেশের প্রতিনিধি, জাতিসংঘের বিভিন্ন সংস্থা ও আন্তর্জাতিক সংগঠন এবং রোহিঙ্গা প্রতিনিধিরা। সংলাপের দ্বিতীয় দিন প্রধান উপদেষ্টা বলেন, একটি জাতিকে রক্ষা করা সবার নৈতিক দায়িত্ব। রোহিঙ্গাদের জাতিগত নির্মূলের ভয়ঙ্কর পরিকল্পনা বাস্তবায়ন থেকে সশস্ত্র ঘাতকদের থামিয়ে দেওয়া আমাদের নৈতিক দায়িত্ব। বাংলাদেশের সম্পদ ও সামর্থ্যের সীমাবদ্ধতা আছে। এরপরেও ২০১৭ সালে এবং এরও আগে মানবিক কারণে রোহিঙ্গাদের জীবন বাঁচাতে বাংলাদেশ সীমান্ত খুলে দিয়েছিল। মিয়ানমার সরকার ও আরাকান আর্মিকে নিশ্চিত করতে হবে যাতে কোনো রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ না করে। রোহিঙ্গা সংকট সমাধানে ৭ দফা প্রস্তাব উপস্থাপন করেন প্রধান উপদেষ্টা। রাইট টু রিটার্ন to their own home and homeland has to be secured, and sustainable return to their homes in Rakhine as soon as possible. রোহিঙ্গাদের নিজ দেশ মিয়ানমারে দ্রুততার সঙ্গে নিরাপদ প্রত্যাবাসনের ব্যবস্থা করতে হবে। রোহিঙ্গা জনগোষ্ঠীর প্রতি সহায়তা অব্যাহত রাখতে হবে। রোহিঙ্গাদের প্রতি সব ধরনের সহিংসতা বন্ধ নিশ্চিত করতে হবে। এই ইস্যুতে আলোচনার জন্য একটি প্ল্যাটফর্ম স্থাপন করতে হবে। আসিয়ান সহ প্রতিবেশী দেশ ও আন্তর্জাতিক মহলকে সহায়তা করতে হবে। জাতিগত নিধনের বিরুদ্ধে অবস্থান নিশ্চিতকরণ এবং আন্তর্জাতিক আদালতে অধ্যাপক ইউনূস বলেন, বাংলাদেশে এখন ভালো পরিবেশ রয়েছে। এ কারণে সরকার নির্বাচনের সময় ঘোষণা করেছে। We have announced the time for election and the country has come to this. ১ বছর আগে দেশ এমন ছিল না। দেশ এখন স্থিতিশীল পর্যায়ে আছে। আমরা নির্বাচনের জন্য প্রস্তুত। এ কারণেই ফেব্রুয়ারিতে নির্বাচন ঘোষণা করেছি। সংলাপে জানানো হয়, ৩০শে সেপ্টেম্বর জাতিসংঘে রোহিঙ্গা ইস্যুতে বিশ্বের সবচেয়ে বড় সম্মেলন হবে। এতে অংশ নেবে ১৭০টি দেশ। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা।
শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলার সাক্ষী শহীদ মারুফের বাবা আদালতকে জানিয়েছেন, গুলিবিদ্ধ মারুফকে মুমূর্ষু অবস্থায় অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়ার সময় গাড়ি থামিয়ে আহত স্থানটি বেয়নেট দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে দেখে পুলিশ। পরে মারুফের মৃত্যু হয়। ছেলের মৃত্যুর বর্ণনা দিয়ে শেখ হাসিনা সহ সংশ্লিষ্ট সবার বিচার চান বাবা মোহাম্মদ ইদ্রিস। জুলাই গণঅভ্যুত্থানে চোখে গুলিবিদ্ধদের বিষয়ে সাক্ষ্য দিয়েছেন চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটের চিকিৎসক জাকিয়া সুলতানা। মাজহুল হক মান্না জানাচ্ছেন। জুলাই আগস্টের মানবতাবিরোধী অপরাধের মামলায় 8ম দিনে সাক্ষ্য দেন জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট অ্যান্ড হাসপাতালের চিকিৎসক জাকিয়া সুলতানা নীলা। তিনি বলেন, 17 জুলাই থেকে 5ই আগস্ট পর্যন্ত পেলেট ও বুলেটে বিদ্ধ অবস্থায় অসংখ্য রোগীকে আনা হয় হাসপাতালে। তাদের মধ্যে চিরতরে এক চোখের দৃষ্টি হারান 493 জন, আর 2 চোখের আলো হারিয়েছেন 11 জন। 43 জনের সম্ভবত 2 চোখ নষ্ট হয়ে গেছে। অনেকে 2 চোখে খুব সামান্য দেখেন। ওনারা যে পরিসংখ্যানটা দিয়েছেন তাতে দেখা যায় 1000-এরও বেশি গুলিবিদ্ধ ব্যক্তি চক্ষু চিকিৎসার জন্য তাদের কাছে উপস্থিত হয়েছেন। শিক্ষার্থী মারুফ পড়াশোনা করতেন বরিশালে। ছুটিতে বাবা মোহাম্মদ ইদ্রিসকে কাজে সহায়তা করতে ঢাকায় আসেন। বৈষম্যবিরোধী আন্দোলন চলার সময় 19 জুলাই রামপুরায় গুলিবিদ্ধ হন। গুরুতর আহত মারুফের সাথে পুলিশের আচরণ বর্ণনা করতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন বাবা ইদ্রিস। পথে একটা জায়গায় তার ছেলেকে থামানো হয়, থামিয়ে রাইফেলের বাঁট দিয়ে খুঁচিয়ে ক্ষত স্থানটাতে আঘাত করা হয়, দেখা হয় যে সত্যি ক্ষত হয়েছে কিনা, এবং ওইখানে দেরি না হলে তার অনুমান যে ছেলেটা হয়তো বাঁচত। শেখ হাসিনা, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং যারা গুলি করেছেন তাদের সকলের বিচার। সোমবার মামলায় সাক্ষ্য দিয়েছেন আরও 3 জন। মাজহুল হক মান্না, চ্যানেল আই, ঢাকা। লুট হওয়া অস্ত্র উদ্ধারে পুরস্কার ঘোষণা করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। প্রতি এলএমজি 5 লাখ টাকা, কাটা রাইফেল 1 লাখ, পিস্তল ও শটগানের জন্য 50,000 টাকা এবং প্রতি গুলির জন্য 500 টাকা দেয়া হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভায় এই সিদ্ধান্ত হয়েছে। সভা শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, নির্বাচনের আগেই লুট হওয়া অস্ত্র উদ্ধার হবে। রাস্তা বন্ধ করে চলাচলের ঘটনায় গাজীপুরের পুলিশ কমিশনারকে কারণ দর্শানোর নোটিশ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে বলেও জানান উপদেষ্টা। নির্বাচনটা সুস্থ নির্ভর করে হলো জনগণ এবং পলিটিক্যাল পার্টির উপরে, এর হলো মেইন। জনগণ, আমি সবসময় বলি, জনগণ যেই সময় নির্বাচনমুখী হয়ে যাবে, পলিটিক্যাল পার্টিগুলো যখন নির্বাচনমুখী হয়ে যাবে, সেই সময় এই ধরনের সমস্যাগুলি অনেক কমে যাবে। হাতিয়ারগুলি উদ্ধারের জন্য আমরা একটা অ্যামাউন্ট ঘোষণা করব, ওই পুরস্কার, এই পুরস্কারের পরিমাণটা আপনাকে এখন জানাই দিচ্ছি, যে আপনারা যদি, আপনারাও কিন্তু ইনক্লুডেড, আমরা সবাই যদি একটা পিস্তল উদ্ধার করে দিতে পারি, মানে যেহেতু আপনারা তো নিজেরাই না দিতে পারবেন না, আপনি কারো মাধ্যমে খবর দিলেন, ওখান থেকে পিস্তলটা যদি উদ্ধার হয় তো 50,000 টাকা পাবেন। আর শর্টগানের ক্ষেত্রেও 50,000, চায়না রাইফেলের ক্ষেত্রে 1 লক্ষ, এসএমজির ক্ষেত্রে 1 লাখ, এলএমজির ক্ষেত্রে 5 লাখ, আর গুলি মানে প্রতিটি রাউন্ডের জন্য 500 টাকা করে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেছেন, দেশের মানুষ ভোট দেওয়ার জন্য উন্মুখ হয়ে আছেন। মুক্তিযোদ্ধা দলের 33তম প্রতিষ্ঠা বার্ষিকীতে নেতাকর্মীদের নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান মঈন খান। পরে তিনি সাংবাদিকদের বলেন, দীর্ঘদিন গণতন্ত্রের জন্য সংগ্রাম করে স্বৈরাচারী শাসনামলে বিএনপির নেতা কর্মীরা গুম ও নির্যাতনের শিকার হয়েছেন। তিনি আরও বলেন, বিএনপির মূল লক্ষ্য গণতন্ত্র প্রতিষ্ঠা করা। সুষ্ঠু নিরপেক্ষ ভোটের মাধ্যমে কেবল বাংলাদেশের মানুষ তারা গণতন্ত্র ফিরে পেতে পারে। তারা তাদের ইচ্ছা মতো 300 প্রতিনিধি নির্বাচিত করবে, এবং এটা বুঝতে হবে এই প্রতিনিধিরা কিন্তু কোনো চিরস্থায়ী বন্দোবস্তে আসতে পারবে না। তারা একটা নির্দিষ্ট সময়ের জন্য আসবে। তারা যদি ভালো কাজ করে, তারা যদি খারাপ কাজ করে, 5 বছর পরে তাদের আবার জনগণের কাছে পরীক্ষা দিতে হবে। বাংলাদেশের মানুষ বিগত 17 বছর ভোট দিতে পারেনি। বাংলাদেশের মানুষ উন্মুখ হয়ে আছে, তারা ভোট দেবে।
ইনশাআল্লাহ আগামী ফেব্রুয়ারিতে তাদের সেই ইচ্ছা পূরণ হবে। বাগেরহাটের একটি নির্বাচনী আসন কমানোকে ইসির জনবিরোধী সিদ্ধান্ত বলে মন্তব্য করে আগের মতো 4টি আসন বহালের দাবি জানিয়েছে এলাকাবাসী। এছাড়া ইসির সীমানা নিয়ে শুনানিতে বরগুনায় 2টি থেকে বাড়িয়ে 3টি এবং পিরোজপুরে 3টি থেকে বাড়িয়ে 4টি আসন করার দাবি জানানো হয়। পার্বত্য 3 জেলার আসন সংখ্যা 3 থেকে বাড়িয়ে 8টি করার প্রস্তাবও এসেছে। নাজিব বেগ জানাচ্ছেন। 30 জুলাই প্রকাশিত সীমানার খসড়ায় গাজীপুরে একটি আসন বৃদ্ধি ও বাগেরহাটে একটি আসন কমানো সহ 40টি আসনে ছোট বড় পরিবর্তন আনে নির্বাচন কমিশন। তবে শুরু থেকেই এর বিরোধিতা করে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে বাগেরহাটবাসী। সোমবার ইসিতে সীমানা নিয়ে দাবি আপত্তির শুনানিতে বাগেরহাটের প্রতিনিধিরা বলেন তাদের সাথে বৈষম্য করছে বর্তমান কমিশন। আমরা বলেছি এই বার্তা বাগেরহাটবাসী মানে না, এটা অযৌক্তিক, আইন পরিপন্থী এবং বাস্তবসম্মত নয়। আমাদের প্রাথমিক যে আলোচনা হয়েছে তাতে আমরা অবশ্যই আদালতের আশ্রয় নিব। আমরা রিট করব, জুডিশিয়াল রিভিউ করব আদালতে, এবং বাগেরহাটে সর্বোচ্চ আদালত আন্দোলন করা হবে। আসন বাড়ানোর দাবি জানান পার্বত্য 3 জেলার বাসিন্দারা। পার্বত্য চট্টগ্রামের 3টি জেলায় মাত্র 3টি সংসদীয় আসনকে 8টি আসন উন্নতি করে পার্বত্য চট্টগ্রামের মানুষের নাগরিক অধিকার সমুন্নত রাখা হোক। এছাড়া দ্বিতীয় দিনে সাতক্ষীরা, যশোর, ঝালকাঠি, বরগুনা, পিরোজপুর ও চট্টগ্রামের বিভিন্ন আসন নিয়ে শুনানি হয়। আমার বিশ্বাস নির্বাচন কমিশন শ্যামনগরের মানুষের এবং কালীগঞ্জের মানুষের গণদাবিকেই মেনে নিয়ে তারা চূড়ান্ত প্রজ্ঞাপন জারি করবে। প্রশাসনিক সুবিধা এবং ভৌগোলিক অখণ্ডতা এগুলো বিবেচনা করে তারা পূর্বের 3টা আসন ইনশাআল্লাহ বহাল করবেন। দাবি আবেদন নিষ্পত্তি করে চূড়ান্ত সীমানা প্রকাশ করবে নির্বাচন কমিশন। নাজিব বেগ, চ্যানেল আই, ঢাকা। শিক্ষাবিদ ডক্টর সৈয়দ আনোয়ার হোসেন বলেছেন, সংবিধানে অন্তর্বর্তী সরকারের বিধান নেই। সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ সিজিএস এর সংলাপে বক্তারা বলেন, বিদেশ থেকে লোক ভাড়া করে রাষ্ট্র পরিচালনার সমালোচনা করে বলেন, শিক্ষা সংস্কার কমিশন হলে সরকার আরও 2 জন বিদেশিকে ভাড়া করে নিয়ে আসত। ওবায়দুল রশিদ জানাচ্ছেন। রাজধানীর সিডাপ মিলনায়তনে শিক্ষা ও জনস্বাস্থ্য নিয়ে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ সিজিএস এর গণতান্ত্রিক পুনর্গঠনের জন্য সংলাপে অংশ নিয়ে বক্তারা বলেন, দেশের স্বাস্থ্য খাতে সমন্বিত উদ্যোগ নেই। সংস্কার নিয়ে কথা হচ্ছে, নির্বাচন নিয়ে কথা হচ্ছে, সংবিধান নিয়ে আলোচনা হচ্ছে, শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠানে যাবার ব্যাপারে অন্তর্বর্তী সরকারের প্রধান কিছু বলছেন না, নোবেল লরিয়েট কিছু বলছেন না। আমাদের স্বাস্থ্য ব্যবস্থাটা কেনা বেচা খাওয়া দাও, ইকুইপমেন্ট কেন, ইনস্ট্রুমেন্ট কেন, সেগুলো সব ইউজ হবে না, মেডিকেলের বাইরে পড়ে থাকবে, পড়ে নষ্ট হয়ে যাবে। একদিক দিয়ে স্যার ভালো হয়েছে কারণ কমিশন না হওয়াতে, তাহলে আরো 2 জন বিদেশি হয়তো কমিশনের প্রধান পাইতেন, যারা আবার বাংলাদেশ সম্পর্কে ধারণা তাদের মাইট বি আ বিট শ্যালো। স্বাস্থ্য ও শিক্ষা ব্যবস্থায় রূপান্তর আনতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে বলেন বক্তারা। এখন দরকার বাংলাদেশের গভর্নেন্স হয়নি বলেই এত ব্যর্থ ওই বিচ্যুতি রাষ্ট্র ব্যবস্থায়। সব সরকারের একটা বাতিক হলো শিক্ষা কমিশন করা। এই সরকারের নাই, অসাংবিধানিক সরকার, সংবিধানে অন্তর্বর্তী সরকারের কথা বলা নেই। আর কি ক্ষুধার্ত বাচ্চা স্কুলে আসলে তার কাছে কি করে আপনারা মানসম্মত শিক্ষা আশা করেন? মিড ডে মিল কি হলো, দুপুরের খাবার, সেটা তো এখনো চালু হয়নি। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কথা উল্লেখ করে সরকারের সমালোচনা করেন আলোচকরা। ওবায়দুল রশিদ, চ্যানেল আই, ঢাকা। দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মোমেন বলেছেন, নির্বাচনে কালো টাকা ব্যবহারের সুযোগ নেই। আইনের ফাঁক ফোকর দিয়ে এ ধরনের অপচেষ্টা করলে ব্যবস্থা নেওয়া হবে। বিকেলে সংস্থাটির প্রধান কার্যালয়ে গণমাধ্যমের প্রশ্নের জবাবে তিনি জানান, আসছে জাতীয় নির্বাচনে কালো টাকা নিয়ন্ত্রণে দুদক সহ সরকারি বিভিন্ন সংস্থা মাঠে তৎপর থাকবে। চেয়ারম্যান জানিয়েছেন, আগামী জাতীয় নির্বাচনে কালো টাকার ব্যবহার বন্ধে এনফোর্সমেন্ট টিম সহ দুদকের বিশেষ পরিকল্পনা রয়েছে। ভোট ক্রয় বন্ধে আর্থিক প্রতিষ্ঠান সহ বিভিন্ন উৎসে নজরদারি করা হবে। এ সময় প্রার্থীদের হলফনামায় মিথ্যা তথ্য দিলে ব্যবস্থা নেওয়ার কথাও জানান দুদক চেয়ারম্যান আব্দুল মোমেন। শেয়ার বাজার থেকে শত কোটি টাকা আত্মসাতের অভিযোগে মাল্টি সিকিউরিটিজ লিমিটেডের সিইও হাসান তাহের ইমামকে আগামী 28 আগস্ট ফের তলব করে চিঠি দিয়েছে দুদক। নির্বাচন হলে টাকা পয়সার খরচটা একটু বেড়ে যায় বিভিন্ন কারণে, নির্বাচনী প্রচারণা,
আমাদের দেশে ভোটার ক্রয় করারও একটা প্রবণতা আছে। আমরা যদি এই টাকা পয়সার যখন সরবরাহ বাড়ে, দুইটা দিক, একটা হচ্ছে ডিমান্ড সাইড, একটা হচ্ছে সাপ্লাই সাইড। এখন ভোটার তো কিছু টাকা চাবেই, কিছু একটা বেনিফিট চাবেই। তো আমাদের আসলে বন্ধ করতে হবে সাপ্লাই সাইডটা। তো সাপ্লাই সাইডটা মানে কারা বন্ধ করবে? যারা টাকা সরবরাহ করে। তো সেক্ষেত্রে আমাদের ব্যাংকিং ইন্টেলিজেন্স আছে, আমাদেরও কিছু ভূমিকা আছে। আমরা চেষ্টা করব যতটা সম্ভব নিয়ন্ত্রণে রাখা যায়। হুট করে দেশে টাকার পরিমাণ, অবৈধ টাকার পরিমাণ বেড়ে যাবে এবং তাতে সেটা এক পর্যায়ে মুদ্রাস্ফীতিও তৈরি করতে পারে। কাজে আমাদের সতর্ক থাকতে হবে আগে থেকেই। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সিনিয়র আইনজীবী ফজলুর রহমান বলেছেন, এই দেশে তার নির্বিঘ্নে বাঁচার অধিকার রয়েছে, যা সাংবিধানিক এবং মৌলিক অধিকার। সোমবার হাইকোর্ট প্রাঙ্গণে এক সংক্ষিপ্ত সংবাদ সম্মেলনে তিনি বলেন, তাকে হত্যা করতে চাওয়া হচ্ছে। যদি তিনি কারো বিরুদ্ধে কথা বলেন তবে তাকে মামলা করারও আহ্বান জানান ফজলুর রহমান। আমি একজন মানুষ, আমি এই দেশের জন্য যুদ্ধ করেছিলাম। আমি এই দেশে 61 বছর যাবৎ রাজনীতি করি। কাজে আমার এই দেশে নিশ্চিন্তে নির্বিঘ্নে বাঁচার অধিকার আছে। এটা আমার কনস্টিটিউশন এবং ফান্ডামেন্টাল রাইট। এই রাইট, এই অধিকারের উপরে আজকে আমি দেখছি বাধা পড়ছে, আমাকে হত্যা করতে চায়। এতে করে আমি আশঙ্কা প্রকাশ করছি, শুধু আমার জীবনে আমি মৃত্যু ভয় পাই না, কিন্তু আমি মনে করি অপমৃত্যু তো আমার প্রাপ্য না। এই দেশটার জন্য আমি যুদ্ধ করেছি। ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে লেভেল প্লেইং ফিল্ড নিয়ে প্রশ্ন তুলেছেন ছাত্রদল মনোনীত প্রার্থীরা। স্বতন্ত্র ভিপি প্রার্থী উমামা ফাতেমার রোকেয়া হলে থাকা নিয়েও প্রশ্ন তুলেছে বেশ কয়েকটি প্যানেল। নির্বাচন কমিশন বলছে, সুষ্ঠু নির্বাচনের জন্য সব ধরনের ব্যবস্থা নিচ্ছে প্রশাসন, কোনো পক্ষপাতিত্বের সুযোগ নেই। লালা নওশিন জানাচ্ছেন। ডাকসু নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার শুরু হচ্ছে মঙ্গলবার। তার আগে সোমবার রাতে স্বতন্ত্র প্রার্থী উমামা ফাতেমার রোকেয়া হলে অবস্থান করা নিয়ে বিভিন্ন প্যানেলের তুমুল সমালোচনা হয়। লেভেল প্লেইং ফিল্ড ও নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন নিয়ে একে অপরের প্রতি অভিযোগও তোলে ছাত্র শিবির, ছাত্রদল, ছাত্র অধিকার পরিষদ সহ বিভিন্ন প্রার্থীরা। বিভিন্ন গুপ্ত সংগঠন জুনওয়াইজ, ওই যে ছাত্রলীগ যেভাবে জুনভিত্তিক রাজনীতি করত, সেই জুনভিত্তিক রাজনীতি করে এবং বিভিন্ন জুনওয়াইজ যেখানে স্ট্রং ক্যান্ডিডেট আছে তাদের সাথে মিলে না, তো তাদের সেই রকম স্ট্রং ক্যান্ডিডেটদের বিরুদ্ধে দামি ক্যান্ডিডেট দাঁড় করানো হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়কে কিভাবে বিনির্মাণ করতে চাই সেটা নিয়ে আমরা প্রতিযোগিতা করি, কিন্তু আমরা বারবার এই কথাগুলো বলার পর দেখতে পাচ্ছি আমাদের যারা প্রতিপক্ষ আছে, আমাদের যারা বন্ধুপ্রতিম আছে, তারা ক্রমাগত সাইবার বুলিং করছে, ক্রমাগত মিথ্যা প্রপাগান্ডা করছে। আবার যদি কোনো প্রতিকূল পরিবেশ তৈরি হয়, নিজেদের নিরাপত্তাই আসলে নিজেরা দিতে পারবেন কিনা সেটাই এখন প্রশ্ন। ওনারা শিক্ষার্থীদের নিরাপত্তা কিভাবে দিবেন? আগামী দিনে বিশ্ববিদ্যালয় তারা কোন দলের কাছে, সাদা দল নাকি নীল দল, কোন দলের হাতে বিশ্ববিদ্যালয় ক্ষমতা তারা তুলে দেবে, তারই একটা পায়তারা হিসেবে, তারই একটা পরিকল্পনা হিসেবে ডাকসু আয়োজন তারা করছে। হল কার্ডের বাইরে আরও 4 ধরনের কার্ড দেখিয়ে শিক্ষার্থীরা ভোট দিতে পারবে বলে জানিয়েছে ডাকসু নির্বাচন কমিশন। একটা হচ্ছে হল কার্ড, আর একটা আমাদের ডিপার্টমেন্ট থেকে কার্ড আছে, আবার লাইব্রেরি কার্ড আছে, এবং যারা ফার্স্ট ইয়ারে 24-25 সেশনে যারা আছে তাদের হয়তো এখনো কার্ডই হয়নি, তাদের কাছে পেইং স্লিপ আছে। এই 4টার যে কোনো একটা দিয়ে কিন্তু ভোট কেন্দ্রে প্রবেশ করতে পারবে। মঙ্গলবার থেকে সবাইকে আচরণবিধি মেনে নির্বাচনী প্রচারণা চালানোর অনুরোধ কমিশনের। লালা নওশিন, চ্যানেল আই, ঢাকা। নিরাপদ ধরিত্রী বিনির্মাণ, সবুজে সাজায় বাংলাদেশ স্লোগানে ঝিনাইদহে বৃক্ষরোপণ অব্যাহত রেখেছে প্রকৃতি ও জীবন ক্লাব। মোবাইল নেটওয়ার্ক অপারেটর বাংলা লিংকের সহযোগিতায় শিক্ষার্থীদের উপহার দেয়া হয় নানা জাতের গাছের চারা। টেকসই অগ্রযাত্রা নিশ্চিতে সবুজায়ন কর্মসূচিকে স্বাগত জানান বিশিষ্টজনেরা। শেখ সেলিমের তথ্য, ভিডিও চিত্রে আরও জানাচ্ছেন আফরোজা হাসি। জলবায়ু পরিবর্তনের অভিঘাতের পাশাপাশি নির্বিচারে বৃক্ষনিধন, বনাঞ্চল ধ্বংসসহ নানা কর্মকাণ্ডে যখন প্রাণ প্রকৃতি বিপর্যস্ত, তখন ভবিষ্যতের নিরাপদ ধরিত্রী বিনির্মাণে সারা দেশের মতো ঝিনাইদহেও প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষায়ন। সবুজে সাজাই বাংলাদেশ এই প্রতিপাদ্যে ঝিনাইদহ জেলায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে প্রকৃতি ও জীবন ক্লাব। ঝিনাইদহ এমন একটি জেলা যেটা কৃষি নির্ভর একটি স্থান। যে কাজটি গাছ করছে সেটি হচ্ছে এই মাটির উর্বরতা বাড়াচ্ছে। সুতরাং একটি গাছ অনেকভাবে কিন্তু আমাদের উপকার করছে। একটি পূর্ণবয়স্ক গাছ
সারা বছর ধরে 10 জন মানুষকে কিন্তু অক্সিজেন দিচ্ছে। আসুন আমরা সবাই হাতে হাত মিলিয়ে এই বৃক্ষরোপণ কর্মসূচিকে এগিয়ে নিয়ে যাই। সবুজায়নে নতুন প্রজন্মকে যুক্ত করতে বাংলালিংকের সহযোগিতায় জেলার টুডেস ইংলিশ ভার্সন স্কুল ও ঝিনাইদহ মহিলা মাদ্রাসা শিক্ষার্থীদের উপহার দেওয়া হয় দেশীয় ফলদ বনজ ও ওষুধি গাছের চারা। গাছ আমাদের জন্য অনেক উপকারী, একসাথে সবাই গাছ লাগাই যাতে আমাদের বাংলাদেশটা প্রকৃতি বাংলাদেশ হিসাবে গড়ে ওঠে। প্রকৃতি ও জীবনযাত্রাকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে গাছ উপহার দেওয়ার জন্য। বাংলালিংক একটা ভালো একটা উদ্যোগ নিয়েছে এর সাথে, আশা করি এটা আরো কন্টিনিউ হবে এবং দেশ আমাদের আরো সবুজময় হয়ে যাবে। সংকটে থাকা পরিবেশ প্রতিবেশ পুনরুদ্ধারে সবুজ বেষ্টনী গড়ার উদ্যোগের প্রশংসায় সুধীজনরা। বৃক্ষরোপণই করছি না কিংবা বৃক্ষ বিতরণই করছি না, পাশাপাশি বৃক্ষ পরিচর্যার বিষয়টা আমরা তুলে ধরছি। বাংলাদেশকে আমরা যে সবুজে শ্যামলে ভরে তুলতে চাই সেটাও অনেকটা কার্যকরী ভূমিকা আপনারা করতে পারবেন। প্রকৃতির ভারসাম্য রক্ষার জন্য কাজ করে যাচ্ছে, তার মধ্যে বৃক্ষরোপণ একটা বড় অংশ। পরিবেশ রক্ষার্থে ছাত্রীদেরকে সচেতন করার জন্য গাছের গুরুত্ব অপরিসীম। অধিক বৃক্ষরোপণে চারপাশ যেমন সবুজ শ্যামল হবে, তেমনি ত্বরান্বিত হবে আর্থসামাজিক উন্নয়নও। আফরোজা হাসি, চ্যানেল আই। এরই সাথে সংবাদে নিয়ে নিচ্ছে খানিকক্ষণের বিরতি, আর বিরতির পর অন্যান্য সংবাদের সাথে জানিয়ে ফিরব। আরও একবার দক্ষিণ গাজার নাসের মেডিকেল ভবনে ইসরায়েলি হামলায় 4 সাংবাদিক সহ 20 ফিলিস্তিনি নিহত হয়েছে। এ নিয়ে গাজায় 2 শতাধিক মিডিয়া কর্মীর মৃত্যু হয়েছে। হত্যা ও ধ্বংসযজ্ঞের পাশাপাশি খাবারের অভাবে 24 ঘন্টায় মারা গেছেন আরও 11 জন। গাজায় যুদ্ধ শুরুর পর থেকে অপুষ্টি ও অনাহারে মৃতের সংখ্যা বেড়ে 3 শতাধিক, এর মধ্যে 117 জনই শিশু। গাজা থেকে ফিলিস্তিনিদের উচ্ছেদ করে শহরটি পুরোপুরি দখলে নিতে তৎপরতা বাড়িয়েছে ইসরায়েলি বাহিনী। এছাড়া ইসরায়েলি বিমান হামলায় ইয়েমেনের রাজধানী সানায় 6 জন নিহত হয়েছে। নিটোল টাটা বিশেষ সংবাদ। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, গত 5 দশক ধরেই বাংলাদেশ ও চীন একসঙ্গে এগিয়ে চলেছে। দুদেশের কূটনৈতিক সম্পর্কের 50 বছর পূর্তিতে আয়োজিত অনুষ্ঠানে তিনি আরও বলেন, শুধু বাণিজ্য নয়, সংস্কৃতির মাধ্যমেও বাংলাদেশ চীন সম্পর্ক সুদৃঢ় হচ্ছে। আরও জানাচ্ছেন জাকি আক্তার। বাংলাদেশ চীন কূটনৈতিক সম্পর্কের 50 বছর এবং ইয়ার অফ পিপল টু পিপল এক্সচেঞ্জ উপলক্ষে জাতীয় জাদুঘরে রেডিয়েন্ট স্টার্স লিং জিয়াতান কালচার ফটো এক্সিবিশন ফ্রম আনহুই চায়নার উদ্বোধন। অনুষ্ঠানে অতিথিরা বলেন, যৌথ প্রদর্শনীর মাধ্যমে অভিজ্ঞতা বিনিময় ও একাডেমিক সহযোগিতা আরও জোরদার হবে। Cultural bonds between Bangladesh and China, two nations with rich and ancient civilizations. Chinese Bangladesh Year of People to People Exchange will enrich us with the oldest civilization of the world. এই প্রদর্শনীকে সভ্যতার মধ্যে সংলাপ এবং বন্ধুত্বের উৎসব হিসেবে অভিহিত করেন পরিবেশ উপদেষ্টা। ঐতিহ্য উদযাপন করার অর্থ হচ্ছে মানুষকে উদযাপন করা, জীবনকে উদযাপন করা। আজকে আমরা ঐতিহ্য উদযাপন করছি, অর্থ হচ্ছে আমরা উভয় দেশের মানুষকে এবং তাদের জীবনকে উদযাপন করছি। জাতীয় জাদুঘরে প্রদর্শনীটি 25 আগস্ট থেকে 25 সেপ্টেম্বর পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে। জাকি আক্তার, চ্যানেল আই, ঢাকা। পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স পিএলসির 12তম বার্ষিক সাধারণ সভা হয়েছে। এতে কোম্পানির গত বছরের বার্ষিক প্রতিবেদন উপস্থাপন এবং ভোটের মাধ্যমে কিছু বিষয় অনুমোদন করা হয়। এর মধ্যে আছে 2024 সালের 31শে ডিসেম্বর পর্যন্ত অর্থ বছরের আর্থিক বিবরণী এবং নিরীক্ষা প্রতিবেদন এবং প্রস্তাবিত শূন্য লভ্যাংশ অনুমোদন। এছাড়া কোম্পানির পরিচালনা পর্ষদে 3 জন পরিচালক পুনর্নির্বাচিত হন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চার্টার্ড লাইফের ভাইস চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোহাম্মদ নুরুল আক্তার। বক্তৃতা করেন ভারপ্রাপ্ত সিইও মোহাম্মদ আসিফ শামস এবং অন্যরা।
আমরা অ্যাসাইনমেন্ট করেছি আগামী 5 বছরের একটা পরিকল্পনা নেওয়ার জন্য, যাতে এই কোম্পানি 2030 সনের মধ্যে সম্মানিত জায়গায় আসে, বাংলাদেশের প্রথম 5টি কোম্পানির মধ্যে হয়। সংবাদে আবারও নিয়ে নিচ্ছে বিরতি, আর বিরতির পর খেলার খবরে থাকছে প্রথম বাঁহাতি বোলার হিসেবে টি20তে 500 উইকেট শিকারের সাকিব আল হাসানের রেকর্ড, সিপিএলে অ্যান্টিগার জয়ের নায়ক বিশ্বসেরা অলরাউন্ডার। আপনারা দেখছেন চ্যানেল আই সংবাদ। নিউ ইয়র্কে বাংলাদেশ সোসাইটির সাবেক কর্মকর্তাদের মিলন মেলা হয়েছে। ম্যারিয়ট লাগুয়ার্ডিয়া হোটেলে অনুরণন নামে ওই অনুষ্ঠানের আহ্বায়ক ছিলেন ডাক্তার ওয়াদুদ ভূঁইয়া, সদস্য সচিব বাবুল চৌধুরী এবং প্রধান সমন্বয়ক মোহাম্মদ জামান তপন। অনুষ্ঠানে বক্তৃতা করেন ট্রাস্টি বোর্ডের প্রধান শাহনেওয়াজ, অ্যাটর্নি মঈন চৌধুরী এবং সোসাইটির সাবেক সভাপতি নার্গিস আহমেদ। দিনভর আয়োজনের শেষ পর্যায়ে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান, যেখানে নিউ ইয়র্কের প্রবাসী শিল্পীরা সঙ্গীত পরিবেশন করেন। জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবেলায় প্রযুক্তির প্রচার ও প্রসারে দ্বীপ জেলা ভোলায় দুদিনের প্রদর্শনী শেষ হয়েছে। ভোলার বাঙ্কেরহাটের জন উন্নয়ন টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ বেলাল হোসেন। সুইডেন সরকার ও মানুষের জন্য ফাউন্ডেশন MJF এর আর্থিক সহায়তায় কমিউনিটি ভিত্তিক জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন কর্মসূচি প্রকল্পের অধীনে লবণ সহনশীল ফসলের জাত এবং দুর্যোগকালে নিরাপদ পানি ও খাদ্য সংরক্ষণের প্রযুক্তি সহ জলবায়ু অভিযোজন সংক্রান্ত নানা উদ্ভাবনী প্রযুক্তি প্রদর্শন করা হয়। এছাড়া জলবায়ু অভিযোজনের বিভিন্ন গুরুত্বপূর্ণ বার্তা নিয়ে সুরের ধারা শিল্পী গোষ্ঠী শিক্ষামূলক নাটিকা ও গম্ভীরা পরিবেশন করে। এবারে খেলার খবর। ফ্রেশ আটা, ময়দা, সুজি, সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। দ্রুত প্রত্যাবর্তন সহ রোহিঙ্গা সংকট সমাধানে প্রধান উপদেষ্টার 7 দফা প্রস্তাব, একটি জাতিকে নির্মূলের হাত থেকে রক্ষায় বৈশ্বিক উদ্যোগের তাগিদ। শেখ হাসিনার মানবতা বিরোধী অপরাধের মামলায় শহীদ মারুফের বাবার সাক্ষ্যে হত্যাকাণ্ডের বর্ণনা, চোখে গুলিবিদ্ধদের বিষয়ে চিকিৎসকের সাক্ষ্য। লুট হওয়া অস্ত্র উদ্ধারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের 5 লাখ টাকা পর্যন্ত পুরস্কার ঘোষণা, রাস্তা বন্ধ করে চলাচলের ঘটনায় জিএমপি কমিশনারকে শো কজের সিদ্ধান্ত। এবং সবুজে সাজায় বাংলাদেশ স্লোগানে ঝিনাইদহে প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ, টেকসই অগ্রযাত্রা নিশ্চিতে সবুজায়ন কর্মসূচির প্রশংসা। প্রিয় দর্শক, চ্যানেল আই সবশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com-এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। পরবর্তী সকল সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।